আচ্ছা, আজকে হচ্ছে পরিমাপের সেকেন্ড ক্লাস। তো আজকে কি পড়াবো? আগের দিন আমরা কি দেখেছিলাম, আগের ভিডিওতে বা আগের দিন যে ক্লাসটা করেছিলাম সেখানে কি দেখেছিলাম? যে একক আর পরিমাপ কেন দরকার আমাদের, এককের গুরুত্ব কি, সেটা কেন দরকার সেগুলো দেখেছিলাম। পরিমাপ কেন দরকার, যে আমরা বুঝেছিলাম কি যে পরিমাপ ছাড়া আমরা কি করব না, কোনো জিনিসকে সঠিকভাবে বুঝতে পারি না, সেই জন্য আমাদের পরিমাপ দরকার। সেগুলো আমি আগের ক্লাসে অলরেডি বলেছি। তো আজকে কি করাবো? আগের দিনের থেকে একটু আলাদা। আজকের দিনে কি করাবো, যে আমরা অনেক জিনিস দেখি বা অনেক জিনিস পরিমাপ করি, সেইগুলো কি জাস্ট কি করব, ভিজুয়ালাইজ করব, যে এরকম ভাবে আমরা পরিমাপ করতে পারি বা এরকম ভাবে হয়, সেইগুলো আমরা আজকে দেখব। যেমন ধর প্রথমেরটায় আমি কি করব, না একটা আমি যে কোনো একটা কিছুতে রেখেছি, একটা আমি ধর আমি একটা বাঁশের কঞ্চি রেখেছি বা একটা লাঠি রেখেছি বা একটা বোতল রেখেছি, একটা খাতা রেখেছি। কি করব, আমি বলছি যে এই খাতাটার দৈর্ঘ্য কত। তুই কি করলি, সঙ্গে সঙ্গে একটা স্কেল নিয়ে এলি, ওই যে রৈখিক স্কেল গুলো যে থাকে, 30 সেমি হোক, 1 মিটার হোক, যাই হোক, তুই একটা স্কেল নিয়ে এলি। স্কেলে লেখা থাকে এরকম করে করে 1 mm এরকম করে, ওই যে একটা বড় দাগ 1 সেমি থাকে না এরকম। আবার দেখবি ছোট 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 অনেকগুলো দাগ 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 দাগ, আবার একটা বড় দাগ, আবার ছোট ছোট দাগ। তাহলে এগুলো কি রৈখিক স্কেল বলে। অনেকে আবার যেগুলো মিটার স্কেল বলে সেগুলো হচ্ছে 1 মিটার থাকে। আবার ছোট স্কেলে, অনেক স্কেলে 15 সেমি থাকে, অনেক স্কেলে 30 সেমি থাকে। আর মিটার স্কেল যেগুলো সেগুলো 1 মিটার থাকে। তো তোকে যদি আমি বলি যে একটা খাতার দৈর্ঘ্য মাপ, তুই কি করবি, এই স্কেলটা এনে সঙ্গে সঙ্গে বসিয়ে মেপে দিবি যে এই খাতাটার দৈর্ঘ্য 20 সেমি বা 30 সেমি বা 40 সেমি। তো এরকম ভাবে মাপা যায়। এবারে এই যে তুই মাপছিস, এই মাপার মধ্যে কি অনেক সময় ভুল ভালও হতে পারে। কিরকম ভুল ভাল, মানে কিরকম ভুল, হয়তো তুই মানে ইচ্ছা করে ভুল করিসনি কিন্তু হতে পারে। যেমন ধর, একবারে স্কেলের যে একবারে শুরুর প্রান্তটা তুই সেখান থেকে মেজার করছিস। এবার তুই যদি অনেকদিন ধরে স্কেলটা ইউজ করিস ব্যবহার করিস, কি হবে, ওই শুরুর প্রান্তটা বা শেষের প্রান্তটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যেতে পারে। অনেকবার মেজার করার ফলে বা অনেক দিন ইউজ করার ফলে নষ্ট হয়ে যেতে পারে, ধারের দিকটা ক্ষয়ে যেতে পারে। তার জন্য কি হয়, তোর অ্যাকচুয়াল মেজার হয় না, পরিমাপ করতে পারিস না। সেই জন্য কি হয়, সবসময় শুরুর দিকটা বাদ দিয়ে তার পর থেকে মেজার করা উচিত। তাহলে কেন? তার কারণ হচ্ছে তার পরের দিকটা তার ক্ষয় হবে না, হলে শুরুর দিকটা হবে বা শেষের দিকটা হবে। সেই জন্য প্রথমের দিকটা ছেড়ে তারপরে মেজার করা উচিত। ধর তুই এবারে তুই স্কেলটা এখানে বসিয়েছিস, আর তুই দেখছিস ওটাকে টেরা ভাবে, মানে মানে তুই এখানে বসিয়েছিস, তুই দেখছিস এ পাশ দিয়ে, তাহলে বুঝতেই পারছিস যদি লম্ব ভাবে তুই না দেখিস, ধর এখানে বসেছিস তুই এর উপর দিয়ে দেখছিস, তাহলে ভাব তোর ত্রুটিটা, ভুলটা কিন্তু অনেক কম হবে। তুই যদি এখানে বসিয়ে এখান দিয়ে মেজে এখান দিয়ে দেখিস তুই চোখে, তো তো ভুল হবেই। একটু আধটু তো টেরা দেখবি, এখানে বসে আছে তোর মনে হবে এখানে বসে আছে। তো সেটাকে লম্ব ভাবে দেখা দরকার। আচ্ছা, এবারে একটা তুই ধর, যেটা বললাম যে একটা খাতার দৈর্ঘ্য বা বইয়ের দৈর্ঘ্য তুই মেজার করে ফেললি। এবারে কোনো একটা জিনিস এমন ভাবে আছে এরকম কি বক্র, মানে সোজা নয়, এরকম ভাবে এলোমেলো হয়ে আছে, সেটা কি তুই একটা স্কেলের সাহায্যে মেজার করতে পারবি? সেটাও তুই পারবি। তার কারণটা কি, ধর এরকম ভাবে একটা এলোমেলো কোনো একটা বস্তু এরকম ধর আছে এরকম ভাবে, বা কোনো একটা ধর সুতোকে এরকম ভাবে বা কিছু একটা এরকম এলোমেলো আছে। তাহলে যদি এরকম একটা কোনো অবজেক্ট হয়, এরকম কোন একটা, তাহলে কি হলো, যদি কোনো অবজেক্ট এরকম সোজা না থেকে কি হয়, বাঁকা হয়ে থাকে, তখন কি হচ্ছে, আমরা রৈখিক স্কেলের সাহায্যে মেজার করতে পারবো। কিরকম করে, ধর এরকম ভাবে কোনো বাঁকা একটা অবজেক্ট আছে, ধর এটা যেটা আমি এঁকেছি লালটা, এই যে বাঁকা 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 পড়ে আছে, এরকম আছে, আমি কি করছি, একটা সুতো নিয়ে, একটা সুতো, জাস্ট সুতো নিয়ে কি করছি, এটা যেরকম ভাবে বাঁকা আছে আমি সুতোটাকেও সেরকম ভাবে একটা অন্য কালার দিই, সুতোটাকে কি করছি, আমি সেরকম ভাবে বাঁকিয়ে 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 এর উপরে রেখেছি। বুঝা গেল, যেমন বাঁকানো আছে আমি সুতোটাকেও এর উপরে বাঁকিয়ে বাঁকিয়ে রেখেছি। তাহলে হয়ে গেল, তাহলে বুঝতেই পেরেছি সুতোটা এতটা এসেছে এখান থেকে। এবারে কি করেছি, এই সুতোটা যে বাঁকিয়ে বাঁকিয়ে রেখেছি এতটা পর্যন্ত এসেছে, এখানে আমি একটা কি, একটা চিহ্ন দিয়ে দিলাম বা একটা গিঁট দিয়ে দিলাম বা কিছু করলাম, যাতে আমি বুঝতে পারবো যে এখানে পর্যন্তই হয়েছে। তারপরে কি করলাম, এই সুতোটাকে এবারে সোজা ভাবে খুলে দিলাম। ঠিক আছে, তারপরে তো এবার বুঝতেই পারছি যে এখানে একটা স্কেল রাখলে আরামসে মেজার করা যাবে এখানে। তখন বুঝতে পেরে যাবি কি, এই অবজেক্টটার দৈর্ঘ্য এত মিটার বা এত সেন্টিমিটার, এরকম ভাবে তুই মেপে বুঝতে পারবি। ঠিক আছে, না বুঝতে পারিস?
এইরকম পরীক্ষায় আসবে না, জাস্ট দেখার জন্য যে তুই মানে বুঝতে পারছিস যে আচ্ছা হ্যাঁ এইটার দৈর্ঘ্য এতটা বা এইটার দৈর্ঘ্য এত হতে পারে, এটা বোঝার জন্য জাস্ট পরিমাপ। আচ্ছা এবারে সেকেন্ড ছবি অলরেডি আঁকা আছে, এটা 1 নম্বর, তারপর এটা 2 নম্বর, ছবি আঁকা আছে অলরেডি 2 নম্বর, দেন তারপরটা 3 নম্বর। 2 নম্বরটাই কি, এটা অনেকে দেখেছিস হয়তো, কি এটা হচ্ছে আয়তন মাপক চোঙ। এটা অনেক সময় গ্লাস, বেশিরভাগ সময় গ্লাসের হয়, যাতে কি হয় বাইরে থেকে দেখা যায়। তো এখানে কি হয়, তুই যদি কোনো তরল পদার্থ এর মধ্যে ঢালিস তাহলে কি হয়, তরল মানে জানিস যে তরল পদার্থকে যেখানে ঢালা হয় বা যে পাত্রে রাখা হয়, তরল পদার্থ কি হয় সেই পাত্রের আকার ধারণ করে। এবারে তরলকে ধর, জলই ধর না, জলটা তো সবাই জানিস, জলকে যদি তুই এই আয়তন মাপক চোঙে ঢালিস তাহলে কি হয়, এই আয়তন মাপক চোঙে কি করা হয়, এরকম সেম একই রকম দাগ কাটা থাকে, কি এরকম দাগ 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 কাটা আছে, এটা হলে ধর 5 লিটার বা 5, আমি সোজা ধরি 100 ml, ধরি 100 ml, এখানে দাগ কাটা আছে 200 ml, এরকম করে দাগ কাটা থাকে, ধর এখানে 300 ml, দাগ কাটা 400, 500 ধর আছে। তাহলে দাগ কাটা থাকে মানে কি, তাহলে কোনো তরল যদি এতটা হয় তাহলে কি হবে, সেই তরলটা হচ্ছে 100 ml, এতটা হলে কি হবে 200 ml। তাহলে কি করছে, তরলটা যখন ওখানে ঢালছিস তখন তরলটা ওই আয়তন মাপক চোঙটার আকার ধারণ করছে, আর সেখান থেকে তুই বুঝতে পারছিস যতটা ফিল হচ্ছে, যতটা পূরণ হচ্ছে, সেখান থেকে বলছিস যে এইটা এতটা আয়তন দখল করে আছে। তাহলে এখান থেকে বুঝতে পারছিস যে তরলের একটা কিরকম ভাবে আয়তন মাপতে পারছিস, সেটা তুই বুঝতে পারছিস এখান থেকে। 3 নম্বর কি, তুলা যন্ত্র। তুলা যন্ত্রটা কি, তুলা যন্ত্র হচ্ছে এখানে কি করা হয়, ওজন করা হয়। আর এই যে ওজনে একটা, আমি পরে বলছি, এখানে একটা কোশ্চেন পড়ে, তুলা যন্ত্রের যে বাটখারা গুলো হয় সেগুলো 1:2, 2:2, 2:5 এই অনুপাতে রাখা হয় কেন, কোশ্চেনটা পরীক্ষায় পড়ে অনেক, যে সাধারণ তুলা যন্ত্রে বাটখারাগুলি 1:2, 2:2, 2:5 অনুপাতে রাখা হয় কেন, একটা কোশ্চেন পড়ে, আমি শেষেও লিখে দেবো কারণটা বলছি। আচ্ছা এই যে তুলা যন্ত্র, এই তুলা যন্ত্র থেকে একটা কোশ্চেন যেটা পড়ে, এই তুলা যন্ত্র ভালো হওয়ার লক্ষণ কি। ধর তুই একটা জায়গায় ওয়েট করছিস, সেই ওয়েটটা যে করছিস তো খুব ভালো হতে হবে, মানে সেই ভালো হওয়ার জিনিসগুলো কি কি, সেই ভালো হওয়ার জিনিসগুলো কি, একটা হচ্ছে এই যে এইগুলো এগুলো তুলা পাত্র, এই যে এইগুলো আছে এগুলো হলো তুলা পাত্র, যেখানে কি হয় একটা ধারে বাটখারা রাখা হয় আর একটা ধারে তুই যেটা নিবি মানে যেটা ওজন করবি সেটা রাখা হয়, ঠিক আছে। এই তুলা পাত্রগুলি কি করা হয়, যেন দুটো তুলা পাত্র সমান হয়, নাহলে তুই হয়তো একটা বেশি এক ওজন একটা কম ওজন করে দিয়েছিস, তাহলে বুঝতেই পারছিস তুই ওজন ঠিকঠাক মাপতে পারবি না। তাহলে তুলা পাত্র দুটো কি হয়, সমান হতে হয় দুটোর ভর। 2 নম্বর কি, তুলা পাত্রটি খুব সেন্সিটিভ হতে হয়, সুবেদী হতে হয়, তার কারণটা কি, সেন্সিটিভ মানে কি, তুই ধর একটু মানে অল্প তুই কিছু দিয়ে দিয়েছিস তাতে ও মেজার করছে, মানে দেখাচ্ছে ফ্লাকচুয়েশন দেখাচ্ছে, তার মানে কি তুই খুব কম ওয়েট মাপতে পারবি, আর সেটা তো তোর খুব ভালো না, তো তুই যত কম ওয়েট মাপতে পারবি তত তো ভালো। সেই জন্য কি সুবেদী মানে কি, তুই যদি একটু আদ্র চেঞ্জ করিস ওখানে তুই চেঞ্জ বুঝতে পারবি, সেটা খুব ভালো। তাহলে কি হলো, তুলা যন্ত্রটি সেন্সিটিভ বা সুবেদী হতে হবে। 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে স্টেবল হতে হবে। স্টেবল মানে কি, যেটা বললাম ধর তুই একটু কিছু অ্যাড করে দিয়েছিস বা 1 মিলিগ্রাম 2 মিলিগ্রাম অ্যাড করে দিয়েছিস, সেটা ধর দুলতেই আছে, এপাশ ওপাশ করে দুলতেই আছে, তো সেটা যদি অনেকক্ষণ ধরে দুলতে থাকে তুই তো আর ওয়েট করতে পারছিস না। ধর তুই একটা কিছু দিয়ে দিয়েছিস 15-20 মিনিট ধরে দুলতে আছে, তো ওয়েট করতে পারবি না। স্টেবল মানে কি, তোর খুব কম সময়ের মধ্যেই ও স্থির হয়ে যাবে, আর তুই সেটাই চাস যে কিছুটা দিলি যেন খুব কম সময়ের মধ্যেও স্থির হয়ে যায়। তাহলে এই পয়েন্ট গুলো লিখে নিতে পারিস, আমি লিখে দিচ্ছি। ভালো হওয়ার গুণ একটা, আচ্ছা এইখান থেকে আমি তীর চিহ্ন করি, ভালো হওয়ার গুণ, মানে একটা সাধারণ তুলা যন্ত্র ভালো কখন হবে, যেগুলো বললাম। 1 নম্বর কি, যে তুলা পাত্র দুটির ভর সমান হতে হবে, তোরা লিখতে থাক আমার সঙ্গে সঙ্গে, তাহলে তোদের পড়া হয়ে যাবে, তুলা পাত্র দুটির ভর সমান হতে হবে।
সমান, হ্যালো স্যার, হ্যাঁ বল। বলছি লিখাচ্ছেন আপনি বোর্ডে? হ্যাঁ তুই দেখতে পাচ্ছিস না? না। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমিও দেখতে পাচ্ছি। তুই তাহলে আরেকবার লেফট করে জয়েন করে দে, বুঝলি সমীর? কি? একবার একবার বেরিয়ে গিয়ে আরেকবার জয়েন কর, ঠিক আছে স্যার। তারপর দেখ দেখতে পাচ্ছিস কিনা। আচ্ছা 2 নম্বর কি, তুলা যন্ত্রটি সুবেদী হতে হবে, মানে সেনসিটিভ। সেনসিটিভ শব্দটা তো সবাই শুনেছিস যতটা সম্ভব মনে হয়, বাংলা শব্দ হয়তো অনেকে শুনিসনি। সুবেদী হতে হবে, বলে না যে ছেলেটা খুব সেনসিটিভ, জিনিসটা খুব সেনসিটিভ, মানে তো বুঝতেই পারছিস, মানে একটু নড়াচড়া হয়ে গেলে জিনিসটা খারাপ হয়ে যেতে পারে বা জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে, সেটাই বলে সুবেদী মানে সেনসিটিভ। 3 নম্বর কি, সুস্থিত হতে হবে। এটারও বাংলার থেকে হয়তো ইংরেজি নামটা বেশি শুনেছি, স্টেবল, মানে না ছেলেটা খুব স্টেবল, মেয়েটা খুব স্টেবল, লোকটা খুব স্টেবল, মানে খুব স্থির, মানে সুস্থির, ওর কোনো চিন্তা নেই, মানে একবারে স্টেবল হয়ে যাচ্ছে এরকম আর কি। আচ্ছা 4 নম্বরে কি আছে, এখানে তো হচ্ছে আমি এপাশে লিখে দিচ্ছি। 4 নম্বর কি, 4 নম্বর হচ্ছে তুলা যন্ত্রটি কি হচ্ছে, নির্ভুল হতে হবে। দেখতে পাচ্ছিস? না স্যার, পাচ্ছি না। কি বলছিস রে, নেট আছে তো? স্যার আমরা তো ভালোভাবে। হ্যাঁ স্যার। কারণ বাকি সবাই দেখতে পাচ্ছে। এতক্ষণ যেগুলো পড়লাম এগুলো হচ্ছে নরমাল। একটা আমি বইয়ের দৈর্ঘ্য মেজার করব, একটা আমি সুতো বেঁকিয়ে তার দৈর্ঘ্য মেজার করব, তারপরে ধর একটা বিকারে জল মেপে তার আয়তন মেজার করব, একটা তুলা যন্ত্রে আমি মেজার করব, এগুলো নরমাল ছিল। এবারে যেটা পড়াতে যাচ্ছি এটা একটু ইন্টারেস্টিং। আচ্ছা তার আগে বলে দেই, 1:2:2:2:5 রাখা হয় কেন? তার কারণ ভাব, তুই যখন ধর একটা সোনা বা সোনা কিনতে গেছিস, ধর তুই কি মাপতে চাইবি, 1 মিলিগ্রাম, 2 মিলিগ্রাম, 3 মিলিগ্রাম, 4 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম, এরকম ভাবে মাপতে থাকবি, মানে এইগুলো মাপতে চাস। এবারে ভাব, আচ্ছা নেক্সট পেজে যাই আমি, কি ভাববি যে তাহলে কি আমার কি ছিল, 1:2:2:5, ঠিক আছে। এবারে দেখ, তুই যদি 1 মিলিগ্রাম মাপতে চাস, দেখ এইখান দিয়ে মাপতে পারবি 1 মিলিগ্রাম। এবারে ধর তুই 2 মিলিগ্রাম মাপতে যাচ্ছিস, তাহলে কি হবে, এই যে এটা দিয়ে মাপতে পারবি 2 মিলিগ্রাম। এবার ধর তুই 3 মিলিগ্রাম মাপতে যাচ্ছিস, 3, তাহলে কি হলো, 1 আর +2 3 হয়ে গেল, মানে 1। আচ্ছা আমি অন্য কালারটা নিই। স্যার, আমিও এবার দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্যার, আমিও এবার দেখতে পাচ্ছি না। তাহলে ধর তুই, আমি বলছি যেটা, তুই 1 মিলিগ্রাম মাপতে যাচ্ছিস, তাহলে কি হচ্ছে, প্রথমের একটা 1 যেটা আছে সেটা দিয়ে মাপতে পারবি 1। এবার যদি 2 মিলিগ্রাম মাপতে চাস তাহলে 2 দিয়ে। যদি 3 মিলিগ্রাম মাপতে চাস তাহলে কি হবে, 1+2। দেখ 1+2, 1 আছে 2 আছে, দেখ। যদি 4 মাপতে চাস, দেখ দুটো 2 আছে, দেখ 2 আর 2, তাহলে কি হলো, 2+2। 5 মাপতে গেলে, 5 তো একাই আছে, দেখ 5। 6 মাপতে গেলে, দেখ 5, 1, তাহলে 5+1। 7 মাপতে গেলে 5+2। 8 মাপতে গেলে 5 আছে, 2 আছে, 1 আছে, তাই না? 9 মাপতে গেলে 5 আছে আর 2 আছে দুটো। যদি 10 মাপতে চাস, সবগুলো দেখ 5+2+2+1। তাহলে কি হলো, পয়েন্টটা কি হলো না, যদি 1:2:2:5 মানে 2:5 এই অনুপাতে যদি বাটখারাগুলো রাখা হয়, তাহলে তুই 1 থেকে 10 সবগুলোই মাপতে পারবি। দেখ সবগুলো মাপতে পারছিস, দেখ 1 মাপতে পারছিস, 2 মাপতে পারছিস, 3 মাপতে পারছিস, 4, 5, 6, 7, 8, 9, 10। সেই জন্য কি হয়, বাটখারাগুলো সবসময় কি 1:2:2:5 অনুপাতে রাখা হয়। বোঝা গেল?
এবার আমি এখানে তোর যেহেতু আমি শোনার জন্য বলছি মিলিগ্রাম, এবার যেখানে গ্রামে মাপা হয় সেখানে গ্রাম আকারে থাকবে, বা অনেক জায়গায় ধর গ্রামও আছে মিলিগ্রামও আছে, সেটাও হতে পারে। কিন্তু আমি রেশিওটা বলছি সবসময় এরকম থাকবে, রেশিওটা 1:2:2:5 এই অনুপাতে রাখা হয়। ঠিক আছে, আচ্ছা এইবারে হচ্ছে কি, যেটা বললাম যে ইন্টারেস্টিং একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি বললাম কি একটা চোঙ আছে, সেই চোঙটায় কি তুই কোনো একটা তরল ঢাললে তরলটার আয়তন মেজার করতে পারবি। ধর এখানে একটা জল ঢেলে দিয়েছিস, জলের আয়তন একটা ধরে নে একটা একটা কিছু একটা আয়তন আছে, যেটা বলছি আমি V1, জানি না V1 যা ইচ্ছা হতে পারে, 100 ml হতে পারে, 200 ml হতে পারে, 300 ml হতে পারে, 400 ml, যা ইচ্ছা হতে পারে। সেটার আয়তন কি V1 ml, এত ml আছে। এবারে যেটা হচ্ছে আমার, এটা যেটা হচ্ছে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি অন্য একটা, যেটা তুই জানিস না, কিছু একটা ধর একটা লোহার একটা খন্ড বা লোহার একটা বাটি বা ধর লোহার একটা বাট, কি হচ্ছে সেটা তুই এই জলে ফেলে দিচ্ছিস, যেটার আয়তন তুই জানিস না, সেটা এই এটার সাহায্যে তুই মাপতে পারবি। বোঝা গেল? তাহলে আমি কি করছি, অসম একটা কোনো একটা জিনিস, কঠিন কোনো একটা কঠিন পদার্থ, সেটা তুই আয়তন মাপক চোঙের সাহায্যে তার আয়তন জানতে পারবি। তাহলে আমার কোশ্চেনটা কি হলো, আয়তন মাপক চোঙের সাহায্যে, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, আয়তন মাপক চোঙের সাহায্যে কোনো কঠিন বস্তুর, তোরা ঘরেও করতে পারিস এমনকি, কোনো কঠিন বস্তুর আয়তন নির্ণয়, কোনো কঠিন বস্তুর আয়তন নির্ণয়। ঠিক আছে, ধর ধর তোর ঘরে কিছুই নেই, মানে তুই জানিসও না, তোর গ্লাসে তো দাগ কাটা থাকে না, যদি কোনো ল্যাব বা কিছু থাকে তাহলে সেখানে বিকার গুলোতে দাগ কাটা থাকে যে এতটা পর্যন্ত 50 ml, এতটা পর্যন্ত 100 ml, এতটা পর্যন্ত 200 ml, দাগ কাটারও দরকার নেই। কি করবি, ঘরে ধর একটা তুই একটা গ্লাস নিলি, কাঁচের গ্লাস, কারণ কাঁচের গ্লাস না হলে বাইরে দেখা যাবে না, সোজা কথা, কাঁচের গ্লাস নিলি। এবার যেগুলো কেনা জল পাওয়া যায় জানিস, যে 1 লিটারের বোতল পাওয়া যায়, 200 ml এর বোতল পাওয়া যায়, 500 ml এর বোতল পাওয়া যায়, জানিস এইগুলো যে কত ml এর বোতল পাওয়া যায়। কি করবি, গ্লাসে ধর আমি বলছি যে সার্টেন 500 ml এর বোতল একটা তুই কিনে আনলি দোকান থেকে, তাহলে তুই জানিস যে ওই জলটার আয়তন 500 ml। তাহলে কি করলি, সেটা এই গ্লাসটাই ঢেলে দিলি। ধর আমি বললাম যে এতটা পর্যন্ত হয়ে গেল 500 ml, ঠিক আছে, এতটা পর্যন্ত 500 ml হয়ে গেল। তা তুই কি এটা জেনে গেলি যে এতটা ভর্তি হলে তোর আয়তন 500 ml হবে, তা তুই এখানে দাগ দিয়ে দিলি একটা 500 ml। মানে তুই কিছুই জানিস না, তুই কিছুই জানিস না, অথচ তুই একটা কি করবি, কঠিন একটা বস্তুর আয়তন মেজার করবি, একটা আয়তন নির্ণয় করবি। সেটা কিভাবে করবি সেটা আমি বলছি। তো ঘরে একটা গ্লাস নিলি, যেটা বললাম, ঘরে একটা বিকার নিলি বা গ্লাস নিলি, সেই গ্লাসটাতে দোকান থেকে একটা কিনে আনলি জলের বোতল, ধর 500 ml এর জলের বোতল তুই কিনে আনলি। তাহলে তুই কি হলো, সেটা গ্লাসে ঢেলে দিলি, তাহলে যতটা হলো তুই বুঝতে পারলি যে অতটা তাহলে 500 ml, কারণ তুই 500 ml এর জল কিনেছিস, সেটাই তোর কি বলে গ্লাসে ঢালছিস, তাহলে অতটাই 500 ml হবে। এতটা হয়েছে সেটাকে ধরলাম 500 ml। তাহলে এতটা যদি 500 ml হয়, তুই বুঝতেই পারছিস এর হাফটা তাহলে কত হবে, 250 ml। তাহলে এইরকম করে করে কি হয়, তুই একটা দাগ কেটে নে, সোজা কথা, যে 50 ml, 100 ml, 150 ml, 200 ml, সব দাগ কেটে নে, এরকম করে আমি বলছি জাস্ট 100, 200, 250, কিন্তু দাগ কেটে নে কিছু একটা। ঠিক আছে, তাহলে কি হলো, তোর প্রথম কাজ তুই কি করে নিলি, যে তুই কেটে নিলি যে 100 ml কোথায় হচ্ছে, 200 ml কোথায় হচ্ছে, 300 ml কোথায় হচ্ছে, 500 ml কোথায় হচ্ছে, তুই কেটে নিলি, দাগ কেটে নিলি। কাজ সাহায্যে তুই একটা দোকান থেকে জলের বোতল কিনে এনে, বা তুই নিজেও করতে পারিস, যেটা ইচ্ছা, দাগ কেটে নিলি। ঠিক আছে, এবারে আমি বলছি ধর তুই 250 ml জল রাখলি, ঠিক আছে, কি করলি তুই 250 ml তুই জল রাখলি, তোর কিন্তু দাগ কাটা হয়ে গেছে, তুই জানিস যে কোথায় 100 ml, কোথায় 200 ml, কোথায় 300 ml, কোথায়, তুই জানিস এটা। ঠিক আছে, আমি ধরলাম যে এতটা পর্যন্ত 250 ml, তুই জানিস এটা 250 ml। ঠিক আছে, তুই জানিস। তারপরে কি করলাম,
তুই কোনো একটা কঠিন বস্তু, ধর লোহার একটা খন্ড, এখন লোহার একটা খন্ডকে কি করলি তুই এখানে ফেলে দিলি, ঠিক আছে? ফেলে দিলে কি হবে, তারপরে চিত্র কি হবে তাহলে? নেক্সট আমি ছবিটা আঁকছি। তাহলে যদি এর মধ্যে এই ফিগার মানে এই যে লোহার খন্ডটা, আমি লোহার খন্ড, যদি লোহার খন্ডটা থাকে এর মধ্যে যদি পড়ে, তাহলে বুঝতেই পারছিস লোহার খন্ডটা পড়লে কি হবে, জলতল কি হবে, উপরে উঠবে তো না নিচে নামবে? উপরে উঠবে। তা বিকারটা বড় হয়ে গেল মনে হচ্ছে নাকি? না স্যার ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে আগে পারলেই ছিল হলো। আগে ছিল এতটা, এখন কি হয়েছে, জ এই কি বলে লোহাটা পড়ে গেছে, আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, লোহাটা এখানে পড়ে গেছে। লোহাটা পড়লে তাহলে কি হবে, জলতলটা ওপরে উঠবে। যেটা আমি ওপরে উঠেছে সেটা আমি ব্লু কালি দিয়ে দিচ্ছি যাতে বোঝার সুবিধা হয়। আগে ছিল সবুজ কালিতে, যেটা এতটা পর্যন্ত ছিল, এতটা পর্যন্ত ছিল। এখন লোহার খন্ডটা ওখানে পড়ে যাওয়ার ফলে ব্লু কালি পর্যন্ত জলটা উঠে গেছে, যেটা আমি লাল মার্ক করে দিচ্ছি, ধর এতটা উঠে গেছে। তাহলে আগে যতটা ছিল এটা কতটা এমএল ছিল, এতটা 250 ml, তাই না? আমি বলেছি যে 250 ml পর্যন্ত ছিল। এবারে লোহার খন্ডটা দেওয়ার ফলে হয়ে গেছে কত, বলছি ধর 400 ml হয়ে গেছে। তাহলে এবার ভাব, প্রথমে নরমাল ছিল কত, জল ছিল কত 250 ml, তুই লোহার খন্ডটা ওখানে ডুবিয়ে দিলি, দেওয়ার ফলে জলটা হয়ে গেল কত, টোটাল হয়ে গেল কত 400 ml। তাহলে লোহার যদি এই যে লোহার আয়তন তাহলে কত হবে, যতটা টোটাল যতটা হয়েছে আর আগে যতটা ছিল সেটাকে যদি তুই মাইনাস করে দিস, তাহলে তুই কার আয়তন পাবি, লোহার খন্ডটার আয়তন পাবি। তাহলে কত, 400 মাইনাস 250 ml, এটা কার আয়তন, লোহার খন্ডটার আয়তন। তাহলে আমি কি করছি, আয়তন মাপক চোঙের সাহায্যে অন্য কোনো একটা কঠিন বস্তুর আমি আয়তন নির্ণয় করছি। না বুঝতে পারিসনি? হ্যাঁ এটা স্যার বুঝতে পেরেছি। এটা করার জন্য আরেকটা জিনিস যেটা তোকে সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে তুই যেটা নিচ্ছিস সেটা যেন এই তরলে গুলে না যায়। ধর তুই একটা কোনো লোহার কিছু একটা নিচ্ছিস, বা ধর এখানে তুই চিনি নিচ্ছিস বা কিছু নিচ্ছিস, ধর গুলে গেল, তাহলে তো আর সেটা কঠিন থাকলো না, তো তরলই হয়ে গেল। এমন কিছুটা নিতে হবে যেটা এর মধ্যে যেন, তরলের মধ্যে যেন গুলে না যায়, দ্রবীভূত না হয়ে যায়, সেরকম নিলেই হবে। ওর মধ্যে যেন রিয়েকশন না করে দেয়। ধর রিয়েকশন এর মধ্যে এসে রিয়েকশন এর মধ্যে রিয়েকশন করে দিয়ে গ্যাস হয়ে উড়ে চলে গেছে, তখন তো আর আয়তন ঠিক পাবি না, কারণ গ্যাসেরও তো একটা আয়তন আছে না, তুই তো গ্যাসই পড়ছি, মানে আছে তো নেই, টেনে আছে, যাই হোক। ধর এর মধ্যে রিয়েকশন করে গ্যাস হয়ে অনেকটা উড়ে চলে গেল, তাহলে তো তুই আর টোটাল আয়তন পাবি না, ঠিকঠাক পাবি না। সেই জন্য এমন কিছু নিতে হবে যাতে রিয়েকশন না করে, ওর মধ্যে বিক্রিয়া না করে ওদের মধ্যে, সেটাই। আচ্ছা, এটা তো আমি একটা 250 ml 400 ml দিয়ে বলে দিলাম। জেনারেলি কি হয়, তাহলে প্রথমে একটা কিছু ছিল, আমি কি জেনারেল করছি মানে নরমাল, প্রথমে আয়তন কত ছিল V1, ঠিক আছে? তারপরে লোহার খন্ডটা দেওয়ার ফলে টোটাল আয়তন হলো কত, V2। তাহলে লোহার খন্ডের আয়তন কত, V2 মাইনাস V1। কারণ আমি তো 250 ml নর্মাল আমি বলেছি, যে একটা জাস্ট উদাহরণ দিয়ে বলেছি, 250 ml ছিল 400 ml হয়ে গেছে, তোর বোঝার জন্য। আমি যদি নর্মাল সবার জন্য বলতে যাই জেনারেল, তাহলে কি হবে, প্রথমে একটা তরল ছিল যার আয়তন ছিল V1, তারপরে আমি লোহার খন্ড দিয়েছি, যার ফলে আয়তন তো অবশ্যই বাড়বে। তোরা নিজেও দেখেছিস, ধর একটা গ্লাসে জল নিয়েছিস, তারপরে কি করছিস, তুই একটা ওই গ্লাসের ভিতর তুই হাত ঢুকিয়ে দিয়েছিস, তাহলে দেখিস যে জলটা উপচে পড়ে যায়। তার কারণ কি, তুই যখনই তোর হাতটা ঢোকাচ্ছিস ওখানে, তাহলে কি হয়, তোর হাতের একটা আয়তন আছে, সেই আয়তনটা যখন তুই ওই তরলের মধ্যে ঢোকাচ্ছিস, তখন কি হবে, টোটাল যে আয়তনটা বেড়ে যাবে। তার কারণ কি, তোর আয়তনটা ওখানে তুই দিচ্ছিস, তাহলে কি হবে, লোহার খন্ডটা ওখানে দেওয়ার ফলে টোটাল আয়তনটা বেড়ে যাবে, আমি সেটা ধরেছি V2। তাহলে লোহার খন্ডের আয়তনটা কত, টোটাল যে আয়তন মাইনাস আগে যে আয়তন ছিল, টোটাল আয়তন হচ্ছে V2, আগে আয়তন ছিল V1,
সেটাকে যদি মাইনাস করে দেই সেটা কি হচ্ছে এই কঠিন বস্তুর আয়তন। তাহলে ইন্টারেস্টিং না? তুই একটা কঠিন বস্তুর আয়তন পেয়ে যাচ্ছিস কিছু না করেই। কঠিন বস্তুর আয়তন। আমি যেগুলো পড়ে একটা জিনিস লেখাচ্ছি তোরা লিখে নে, দেখবি তোদের অনেক সময় পরীক্ষায় পড়ে, ধর কি পড়ে 1 মাইক্রোমিটার সমান কত মিটার, 10⁶ মিটার। এইগুলো তো তোর অনেক সময় পরীক্ষায় পড়ে। ধর একটা দিয়ে দিল, তোর কি বললো যে একটা কোনো ছোট কোনো একটা পদার্থ আছে যার দৈর্ঘ্য 10 মাইক্রোমিটার, সেটাকে মিটার এককে প্রকাশ করে। এগুলো তো তোর পরীক্ষায় থাকে, শর্ট কোশ্চেন, সেগুলো লিখে নিতে পারিস। 1 মাইক্রন সবসময় কত হয় 10⁻⁻6 মিটার। 1 ন্যানোমিটার সমান 10⁻⁻9 মিটার। এগুলো তোদের পরীক্ষায় শর্ট কোশ্চেন আছে। 1 অ্যামস্ট্রং সমান কত 10⁻⁻10 মিটার। আচ্ছা, এরপর আরেকটা তোদের ইন্টারেস্টিং জিনিস পড়াবো। আচ্ছা, তারপর হচ্ছে 1 পিকোমিটার সমান হচ্ছে 10⁻⁻12। আমি কিরকম কোশ্চেন পড়ে তাও বলে দিচ্ছি। আচ্ছা, আর একটা কি 1 ফেমটোমিটার বা ফার্মিও বলে, যেটা হচ্ছে কত 10⁻⁻15। তোদের কি বলবে? হ্যাঁ বল। বুঝতে পারলাম না, বল। একের উপরে লিখেছে কোনটা কোনটা? মানে ওয়ান এ আছে না, ওই এর 1 উপরে এ এর উপরে একটা তারপর গোলের মতো আর্মস্ট্রং লেখা হয়, এটাকে আর্মস্ট্রং বলে। এর উপরে একটা গোলের মতো, এই যে গোলের মতো একটা, ওটাকে আর্মস্ট্রং বলে, ঠিক আর্মস্ট্রং। আছে স্যার। এবার তোদের পরীক্ষায় কিরকম কোশ্চেন থাকবে? ও তো আচ্ছা বলবে একটা কোনো বস্তু আছে, যার বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে ধর 10 মাইক্রন, 10 মাইক্রন। তোকে বলবে এটাকে মিটারে প্রকাশ করো, এটা কি মিটারে প্রকাশ করো, বা সেন্টিমিটারে প্রকাশ করো, যাই হোক এরকম করে কোশ্চেন থাকবে। ঠিক আছে, মিটার প্রকাশ করো। তাহলে কি হবে 10 মাইক্রন সমান 1 মাইক্রন সমান কত মিটার 10⁻⁻6 তাহলে 10 ইন্টু 10⁻⁻6 মিটার। এটা হয়ে গেল। তাহলে একটা শূন্য কি হবে গুণ করলে একটা কমে যাবে, তাই না? এটা জানিস তো না জানিস না? এত মিটার হয়ে গেল। এবার ধর বললো 100 ন্যানোমিটার সমান ড্যাশ মিটার। তোকে বার করতে হবে কত 1 ন্যানোমিটার সমান কত মিটার 10⁻⁻9 মিটার। তাহলে কত হবে, এখানে দুটো শূন্য আছে, এখানে 9 আছে, -9 আছে, তাহলে দুটো শূন্য যোগ করলে কত হবে 10⁻⁻9 প্লাস 2 মিটার সমান 10⁻⁻7 মিটার। এরকম করে তোদের কোশ্চেন থাকবে, শর্ট কোশ্চেন। এখান থেকে শর্ট কোশ্চেন থাকবে, আর কিছু না, বড় কোশ্চেন থাকবে না, শর্ট কোশ্চেন। আচ্ছা, তো এইগুলো জানিস তোরা এরকম করতে হয় কিরকম হ্যাঁ জানিস? কিরকম স্যার? আচ্ছা, একটা জিনিস বলে দিই, দেখ একের পেছনে ধর আমি বলছি দুটো শূন্য আছে, এটাকে লেখা হয় কি, কটা শূন্য আছে দুটো শূন্য, ঠিক আছে, এটাকে লেখা হয় সবসময় 10-এর স্কোয়ার। যটা শূন্য থাকবে তত, এইখানে টু দি পাওয়ার তত। ধর এখানে 1000 আছে, কটা শূন্য আছে তিনটা, তাই তো? তাহলে 10-এর মাথায় কত 3, 10 কিউব বলতে পারিস, বা 10⁻³ টু দি পাওয়ার, এইটাকে কি বলে টু দি পাওয়ার। যদি 4টা শূন্য থাকে তাহলে ফোর্থ থাকবে। তাহলে কি হবে 10⁻⁴। এটা ক্লিয়ার হয়েছে? যটা শূন্য থাকবে 10-এর মাথায় ততটা। 4টা আছে বলে 4টা, 5টা থাকলে 5টা, 10টা থাকলে 10টা, 100টা থাকলে 100টা, যত হবে তত মাথায় তত। আচ্ছা, এবারে কি হয়, পাওয়ারে সবসময় যোগ হয়। যদি ধর গুণ আছে, ধর আমি বলছি ধর 10 এর মাথায় 3
ইন্টু 10 এর মাথায় 9, এটা কিন্তু +9 আছে, সবসময় চিহ্ন দেখবি কি চিহ্ন আছে। তাহলে কি হয়, 10 তো থাকলো, এর মাথায় যেগুলো থাকবে সেগুলো কি হয়, পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ, পাওয়ারে পাওয়ারে যোগ হয়। যোগ। অবশ্যই কিন্তু এই দুটো সমান থাকতে হবে, নাহলে হবে না, নিচের গুলো সমান থাকতে হবে, পাওয়ারে পাওয়ারে যোগ। তাহলে কি হবে, 10⁻³ প্লাস 9, তাই না? মানে কত হলো, 10⁻12। আচ্ছা, এখানে কি করেছি আমি, 10 এর মাথায় 3 ইন্টু 10 এর মাথায় -9, তাহলে কি হবে, 10⁻³ মাইনাস 9, তাই না? নয় তাহলে কি হলো, তাইলে 10⁻⁻6। 3 আর -9 কত হবে, যোগ বিয়োগ করলে -6। -6 তাহলে 10⁻⁻6 মিটার। এটা বুঝতে পেরেছিস তো? হুম বাস। আচ্ছা, নেক্সট এবার একটা জিনিস, খুব ইন্টারেস্টিং জিনিস, জানি না তোরা জানিস কিনা। ধর এখানে কি করছে, একটা লাঠি আছে, মানে তোর জানিস লাঠি মানে জানিস, লাঠি, বাঁশ, যা ইচ্ছা, স্কেলও করতে পারিস, কোনো অসুবিধা নেই। এখানে স্কেল আছে, ঠিক আছে, বা একটা কোনো লাঠি আছে, জানি যা কিছু একটা শুধু দাঁড়ানো আছে, দাঁড় করানো আছে, যার উপরে কি হচ্ছে, তোকে একটা স্কেল দিয়েছে, মিটার স্কেল বলতে পারিস। মিটার স্কেল মানে জানিস যে 100 সেমি থাকে, মানে 1 মিটার, 100 সেমি। তোকে একটা মিটার স্কেল দিয়েছে, আর কি করেছে, তোকে একটা 1 কেজির বাট দিয়েছে, 1 কেজির বাট খাড়া, বাট মানে তো জানিস সবাই, বাট খাড়া যেগুলো ওজন করা হয়, বাট। এবারে তোকে বলছে যে দাদা, আমার কাছে একটা মাছ আছে, মাছটার ওজন 5 কিলো, তুমি আমাকে মেজার করে দিতে পারবে? পারবি কি পারবি না? তোকে কি করেছে, একটা লাঠি পোতা আছে এখানে, যেটা শক্তভাবে পোতা আছে, মানে সহজে ভাঙবে না বা এরকম টাইপের কিছু, আর স্কেলটা আছে এখানে, তোকে একটা স্কেল দিয়েছে, তোর কাছে একটা 1 কেজির বাটখারা আছে, তুই কি সেই 1 কেজির বাটখারা দিয়ে 5 কেজির মাছ ওজন করতে পারবি? এটা খুব ইন্টারেস্টিং, তোরা মানে ঘরেও করতে পারিস যার মতো, দেখিয়ে দেবো আমি, ঘরেও করতে পারবি। পারবি কি পারবি না? তোরা পারবি কি পারবি না, দেখে কি মনে হচ্ছে, হবে কি হবে না? আমার কাছে 1 কেজির বাটখারা আছে, আমি 5 কেজির ওজন করব, হবে কি হবে না, দেখে কি মনে হচ্ছে, হবে কি হবে না? মনে হচ্ছে ইম্পসিবল, নাকি হবে? হবে না হ্যাঁ, হতে পারে। হবে না আমি বলছি মানে সেটা হতে পারে, সেটা তো বলবি অবশ্যই, একটা চান্স তো আছে, না আমি বলবো কেন। কি করবি, ধর এখানে আমি কি করছি, ওই যে 1 মিটার যেটা আছে, 1 মিটার যে ওই স্কেলটা আছে, আমি কি করছি, এর উপরে দিয়ে দিয়েছি, মানে এই যে একটা কিছু একটা পোতা ছিল, কিছু একটা বাঁশ বা কিছু একটা পোতা ছিল, আর কি করছি, তার উপরে ওই 1 মিটার স্কেলটাকে কি করছি, এরকম ভাবে দাঁড় করিয়ে দিয়েছি, ঠিক আছে, পুরো মিডিল বরাবর, মানে এখানে 50 আছে, ঠিক আছে, এখানে 50, এখানে 0, এখানে 50। হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হলো, এবারে ধর আমরা যেগুলো ওজন করি, যেগুলো ধর আমরা যেগুলো বাজার গেলে যেগুলো দেখতে পাই, সেগুলো দেখবি তুই, যেগুলো মানে ধরে থাকে দেখবি, উপরে একটা ধরে থাকে, এক পাশে বাটখারা চাপায়, আর এক পাশে জিনিসপত্র চাপায়, এটা হচ্ছে মেন কাজ, মানে বাজারে যেগুলো পাওয়া যায়। আর সেখানে দেখবি দুটো জিনিস থাকে, এ পাশে একটা যে জিনিস চাপায়, আর এ পাশে একটা জিনিস চাপায়, যেটা বললাম, সেইগুলো দেখবি সবসময় সমান দূরত্ব থাকে, একই দূরত্বে থাকে, মানে এখান থেকে এই ডিস্টেন্সটা যতটা থাকে, এখান থেকে সেই ডিস্টেন্সটা একই থাকে। সেই জন্য কি হয়, এখানে যদি আমি 1 কেজির একটা বাটখারা চাপাই, 1 কেজি ধর একটা বাটখারা চাপালাম, আচ্ছা অন্য কালার দিয়ে দিই, একটা 1 কেজির একটা বাটখারা চাপালাম, হ্যাঁ এপাশে কি করলাম, জিনিসগুলো চাপালাম, চাল ডাল যাই মাপি সেখানে কিছু জিনিস চাপালাম, তাহলে কি হলো, এখানে একটা সেই থাকে, কি বলে, ওই যে সূচকের মতো জিনিস থাকে, কাঁটার মতো, কাঁটা, এই কাঁটাটা কি হয়, যখনই সমান হয়ে যায় তখনই বলি কি আমরা 1 কেজি, যদি এই দিকে ঝুঁকে থাকে তখন কি বলি আমরা, যে জিনিসটা বেশি আছে, আবার যখন এই দিকে জিনিসটা থাকে, কাঁটাটা,
তখন কি বলি আমরা জিনিসটা কম আছে, আর যখন সমান থাকে তখন বলি জিনিসটা সমান আছে, একই আছে, 1 কেজি। এবারে তাহলে এতক্ষণ পর্যন্ত কি হলো, আমরা যেগুলো নর্মাল মাপি সেইটা বললাম। কেউ ওখানে পার্কে গেছিস, পার্কে গিয়ে দেখবি সেই এরকম টাইপের জিনিস থাকে, আমি জানি না তোরা গেছিস কিনা। এরকম টাইপের জিনিস থাকে একটা, একবার গিয়েছি। এরকম জিনিস থাকে, এর উপর কি থাকে, একটা এরকম পাটা তোলার মতো থাকে। হ্যাঁ স্যার, যেদিকে যে ভার হবে সেদিকে হ্যাঁ বসে থাকবো, আর যেদিকে হ্যাঁ, হালকা হবে সেদিকে ওটা একই রকম, একই ঠিক জিনিস। এবারে ধর দুজন দুজন আছিস, তো দুজন দুজন আছিস। আচ্ছা, এরপরে কি হচ্ছে, স্যার মাছের বাজার এরপরে কি হচ্ছে, ধর দুজন ব্যক্তি আছে, এ পিন্টু আর দুই চিন্টু, ঠিক আছে। আচ্ছা, এ আর বি, ঠিক আছে। এ দুটা স্টিকম্যান আছে, ঠিক আছে, এর নাম পিন্টু, এর নাম চিন্টু, এ বি। দুজনেরই ওজন কি সেম, ধর 40 কেজি বলছি আমি, 40 কেজি। এবারে তাহলে কি হবে, এপাশে যদি একজন বসে থাকে চিন্টু, এপাশে যদি বি বসে থাকে পিন্টু, তাহলে কি হবে, এই দুটো যদি সমান হয়, এই দুটো যদি সমান হয়, তাহলে কি হবে, এইটা কি থাকবে, মিডিলে থাকবে, তাই না? কেউ উঠবে না, কেউ নামবে না, তাই না? হ্যাঁ কি না? কেউ উঠবে না, কেউ নামবে না, সমান। কারণ কি, দুজনেই সমান দূরত্বে আছে, দুজনের ওজনই সমান, সেই জন্য কেউ ওপরে উঠবে না, কেউ নিচে নামবে না, দুজনেই সমানতে বসে থাকবে সমান ভাবে। এবার হয়তো একটু আধটু সে চেঞ্জ হতেই পারে, কারো ওজন হয়তো 50 মিলিগ্রাম বেশি, সে একটু নিচে নেমে যাবে, মানে হ্যাঁ একটু নিচে নেমে যাবে, কারো ওজন একটু কম, সে উপরে উঠে যাবে। মোটামুটি যদি আইডিয়াল হয়, যদি একবারে পুরো একবারে অ্যাকুরেট হয়, তাহলে কি দুজনে সমানভাবে থাকবে, কেউ ওপরে কেউ নিচে নামবে না। এবারে ধর, এবারটা যেটা ধরবো সেটা তোরা জানিস কিনা আমি জানি না। এবারে ধর এই চিন্টু, চিন্টু কি করছে, আস্তে 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 এগিয়ে চলে গেছে, ধর এসে কি করছে, এখানটায় বসে গেছে, এসে এখানে আর নেই, ধারে নেই, ধারে নেই আর। এবারে তোরা বলতে পারবি কোন দিকে নামবে আর কোন দিকে উঠবে? পজিশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ধারে নেই কেউ। এই যে চিন্টু বসেছিল, চিন্টু কি করছে, এগিয়ে গেছে কিছুটা, কার দিকে, পিন্টুর দিকে। স্যার বি এবার ধরো নিচের দিকে চলে আসবে। এ নিচের দিকে যাবে, এ না বি? বি স্যার, চিন্টু বি এ বি স্যার। এ, হ্যাঁ এ না স্যার, বি? না স্যার বি। হ্যাঁ, বি কি হবে, স্যার বি নিচের দিকে। হ্যাঁ বি আস্তে আস্তে নিচে নিচের দিয়ে দিকে চলে চলে আসবে। যাবে। স্যার হ্যাঁ বল 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 বল, উত্তরটা কি বলছিস বল, বলে দিন না। কি বলছিস? স্যার আপনি উত্তরটা বলে দিন। হ্যাঁ, আমি তো বলবোই। দেখ তোরা যেগুলো দেখছিস আমি সেটাই বলবো, তোরা যদি আগে থেকে জিনিসটা দেখে থাকিস তাহলে তোরা ভালো করে বুঝতে পারবি, না হলে আমি আর বলে দিলাম, ভুল বললেও তোরা বিশ্বাস করবি। এবার তোরা যদি দেখে থাকিস তোরা তখন বলবি না স্যার স্যার এ সরবে না বি সরবে, বি সরবে না এ সরবে, তাহলে তাহলে কি কি স্যার হবে? বি? হ্যাঁ বি হবে, কেন? দেখিস না, তোরা দেখিস নি? কারণ স্যার এ তো আগে যাচ্ছে না স্যার, বি তো পেছনে আছে, আর এ আরো আগিয়ে গেছে, ওই জন্য স্যার বি তো পেছনে নামবে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, তার একটা জিনিস দেখ, এ তাহলে কি হচ্ছে, এ যত সরে যাচ্ছে এইদিকে, মানে বি এর দিকে, দেখ যত সরে যাচ্ছে এ, তত কি হচ্ছে, এর ওজনটা আস্তে আস্তে দেখ বি এর দিকে সরে যাচ্ছে, তাই না? এখানে যখন সমান সমান ছিল তখন কি হচ্ছে, এর ওজন এখানে যতটা, বি এর ওজন ততটা। এ যত আস্তে আস্তে সরে যাচ্ছে, ওজনটা তত কোন দিকে শিফট হচ্ছে, বির দিকে। সেই জন্য কি হচ্ছে, বির ওজনটা বেশি মনে হচ্ছে, মানে আপাত দৃষ্টিতে, সেই জন্য কি হয়, মানে বির দিকটা কি হচ্ছে আস্তে আস্তে নিচে নামবে। এ যত আস্তে আস্তে সরবে, বি তত আস্তে আস্তে নিচে নামবে। এবার একটা সময় তো অবশ্যই নিচে লেগে গেলে তার থেকে তো আর নিচে নামতে পারবে না। এর একটা তোদের সূত্র হয়, আমি জানি না, তোদের নেই মনে হয় যতটা সম্ভব, মানে অ্যাকচুয়ালি কি হয়, আচ্ছা আমি পরের পেজে যাই, একই জিনিস আমি আঁকবো আবার। আমি আমি জাস্ট একটা করছি, ধর এটা 10, 20,
30 40 50। এবার সময় কি 10 20 30 40। এটা আমরা এখানে না না, এটা আঁকার দরকার নেই, এগুলো জাস্ট দেখার জন্য। এখান থেকে এরকম পরীক্ষায় কোশ্চেনে পড়বে না। আমি জাস্ট দেখার জন্য, তোরা যেগুলো হয়তো আমি বলছি যে যেগুলো জানিস না বা যেগুলো দেখিস আর জানিস না যে কেন হয়, বা এরকম যে হতে পারে, যেটা বললাম আমি 1 কেজির বাটখারা দিয়ে 5 কেজি, তোরা নিজেরাও মেজার করে দেখতে পারিস যে সত্যি হচ্ছে। ধর একটা 1 কেজির বাটখারা নিলি, তুই জানিস যে ওই জিনিসটার ওজন 2 কেজি, তুই হয়তো মাপছিস যে আমি যেটা বললাম তুই এটাতে মেজার করছিস, দেখবি যে ঠিকঠাকই রেজাল্ট পাবি। 19-20 হয়তো হতে পারে, বাট ঠিকঠাক পাবি। 1 কেজি করার দরকার নেই, তুই 100 গ্রাম দিয়ে দেখবি, 100 গ্রাম দিয়ে 200 গ্রামের জিনিস মেজার করবি, 100 গ্রাম দিয়ে 500 গ্রামের জিনিস মেজার করবি, সবই হবে। তাহলে কি হবে এবারে, তাহলে এটা 10, আচ্ছা এখানে থেকে ধরি 0 10 20 30 40, এখানে 50 60 70 80 90 100। ঠিক আছে, আচ্ছা কি করলি, এখানে একটা বাটখারা ঝুলিয়েছিস তুই, তাহলে কি কত, আমি বলছি 1 কেজি। এখানে ছিল একটা বললাম যেটা 1 কেজি, মাছ বা কিছু একটা আছে 1 কেজি, ঠিকঠাক আছে, এখানে কি সমান দেখাবে ওপরে। এবার কি করছিস তাহলে তুই, বাটখারাটাকে আগে পেছনে দিকে করতে হবে। তাহলে বাটখারাটাকে যদি এই দিকে আনিস তুই, ধর এই আমি বলছি এখানটায় ঝুলিয়ে দিলাম, তাহলে কি হবে, বাটখারা যদি এখানে রাখিস তাহলে কি বুঝতে পারছিস, এখানে যদি 1 কেজি রাখিস তাহলে এইটা কি হবে, যে জিনিসটা রেখেছিস সেটা কি হবে, আরো নিচে নেমে যাবে, তাই না? মাছটা যদি এখানে হাফে রেখে দিস, তাহলে কি করতে হবে, এর যে ওজনটা, আচ্ছা এখানে যদি মাজারে থাকে, একটা জিনিস বল, এটা যদি মাজারে থাকে তাহলে এখানে কোথায় জিনিসটা রাখলে একই ওজন দেবে বল আগে, কোশ্চেনটা বুঝতে পেরেছিস? ধর এটা নেই, এটা নেই, হুম, তাহলে প্রথমে যখন এই ধারে ছিল একবারে, তখন এই ধারে একবারে রাখলে একই ওজন দিত, তাই তো? এবার যদি আমি এটাকে হাফে নিয়ে চলে আসি, তাহলে এখানে বাটখারাটা কোথায় ঝোলালে ও একই ওজন দেবে, এই মিডিলে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার কারণটা কি, এখান থেকে এর দূরত্ব যতটা, এখান থেকেও এর দূরত্ব এখান ততটা, থেকেও সেই জন্য কি হচ্ছে, আমি এখানেও 1 কেজি দিলে এখানে 1 কেজি মেজার করবে। এবারে একটা জিনিস ভাব, তাহলে যদি আমি এদের পজিশন গুলোকে, মানে বাটখারা আর জিনিসটা, দুটো দুটো জিনিস, একটা বাটখারা একটা জিনিস, দুটো জিনিস যদি সমান দূরত্বে না রাখি, এরা কি হচ্ছে 1 কেজি মাপলে 1 কেজি জিনিস দেবে না, জিনিসটার পার্থক্য থাকবে। এবার সেই জন্যই তুই কি করবি, ধর তুই এক 1 কেজি থেকে কি করবি, বেশি জিনিস মেজার করবি, মানে বেশি একটা জিনিস দেখ, আমি বলছি দেখ, তাহলে কি, আবার ভালো করে বোঝ, যদি সমান দূরত্ব থাকে, যদি সমান দূরত্ব থাকে সেম জিনিস দেয়। এবারে দেখ, যদি আমি এটা আস্তে আস্তে সরাই, এদিকে জিনিসটা আস্তে আস্তে সরাই, তাহলে কি হবে, বা এই ওজনটা কি হবে, আস্তে আস্তে নিচের দিকে থাকবে, তাই না? এটাই বলেছি আমি একটু আগে। কারণ কি, এটা যখনই এদিকে সরাচ্ছি তখন ভারটা আস্তে আস্তে কোন দিকে চলে যাচ্ছে, এই দিকে ভারটা চলে যাচ্ছে, তাই না? সেই জন্য 1 কেজির বাটখারাটা আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে, মানে এটা এই দিক থেকে এই দিকে চলে আসবে, ঠিক আছে? তাহলে তাহলে এই দিকে চলে আসবে, তাহলে আমাকে এই কাঁটাটা সমান রাখতে গেলে কি করতে হবে, তাহলে এখানে বেশি জিনিস দিতে হবে, তাই না? আমি ধর হাফে নিয়ে চলে আসছি, তাহলে হাফে নিয়ে চলে আসলে কি হবে, যদি 1 কেজি জিনিসই থাকে তাহলে কি হবে, এই বাটখারাটা আস্তে আস্তে নিচের দিকে নামবে। তার কারণ কি, তার কারণ হচ্ছে বেশিরভাগ ওজনটা এই দিকে শিফট করে যাচ্ছে, তার কারণ এটা তো এই ডিস্টেন্সে আছেই, এটারও ডিস্টেন্স কি হচ্ছে, যেহেতু আমি কমিয়ে দিয়েছি, সেই জন্য এর ডিস্টেন্সটা কমে যাওয়ার জন্য ওজনটা খানিকটা এই দিকে শিফট করে যাবে, যার ফলে এই দিকটা আস্তে আস্তে নামতে থাকবে। তাহলে এই দিকটা তো নেমে যাচ্ছে, তাহলে আমার এই কাঁটাটা আরো ওপরে তোলার জন্য কি করতে হবে, এখানের ওজন কি বাড়াতে হবে না কমাতে হবে, এখানের ওজন কি হচ্ছে বাড়াতে হবে।
কি 2 কেজি করতে হবে বা 3 কেজি, মানে যাই হোক বাড়াতে হবে। আমি বলছি যত তুই এদিকে সরবি তত তোর ওজন বাড়াতে হবে কাঁটাটা ঠিক রাখার জন্য। কে বুঝতে পারিসনি বল? যত তুই এই দিকে বাটখারার দিকে মুভ করবি, যত মুভ করবি তত তোর ওজনটা আস্তে আস্তে বাড়াতে হবে। কারণ কি? ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তুই একই দূরত্বে দুটো জিনিসকে রাখছিস না। তাহলে কি বললাম? তুই যত জিনিসটাকে বাটখারার দিকে সরিয়ে নিয়ে যাবি তত ওই জিনিসটা থেকে মাঝখানে যে দ্বন্দ্বটা আছে এই দ্বন্দ্বটার দূরত্ব আস্তে আস্তে কমতে থাকে, যার ফলে তোকে এই যে কাঁটাটা আছে মিডলে যে কাঁটাটা এটাকে সমান রাখতে গেলে জিনিসের পরিমাণটাকে আস্তে আস্তে বাড়াতে হবে। এই একটা জিনিস বোঝা গেল? এটা তুই ঘরেও করতে পারিস, তোরা যে কোনো কেউ ঘরে করতে পারিস। একটা ধর এখানে একটা কোনো একটা লাঠিকে এখানে মাটির মধ্যে দিয়ে রেখে দিয়ে উপরে একটা যে তোদের 30 সেমি বা সামথিং স্কেল থাকে সেটাকে রেখে দিয়ে এখানে একটা 1 কেজি নয় 100 গ্রাম ধর, 1 কেজি ভেঙে যেতেও পারে, তো 100 গ্রামের একটা বাটখারা ঝুলিয়ে দিলি, একটা বাটখারা যা ঝুলিয়ে দিবি, বেঁধে ঝুলিয়ে দিবি, আর কিছু করতে হবে না। দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিবি। কি তারপরে কি করবি? এখানে একটা কোন একটা জিনিস ধর বা একটা বাটখারা নিলি, এখানে কোন একটা জিনিস নিয়ে নিলি, ধর একটা স্টোন চিপ একটা বড় কুচি কিছু একটা নিয়ে নিলি, ঝুলিয়ে দিলি, দেখলি যে আচ্ছা একই আছে, ঠিক আছে, স্কেলটা কি আছে সমান আছে, কোন দিকে ঝুলছে না। এবার কি করবি? আস্তে আস্তে এটাকে এটাকে বা এটাকে যেটা ইচ্ছে সরাতে পারিস, বাটখারাটাকে আস্তে আস্তে সরিয়ে দিলে এদিকে দেখবি, একটু সরিয়ে দিলে দেখবি এই যে বাটখারাটা আস্তে আস্তে কি হবে নিচের দিকে থাকবে। সেই জন্য আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। এই যে নিচের দিকে নামতে আছে এইটাকে আটকানোর জন্য কি করতে হবে তোকে? দেখবি এই ধারের যে স্টঞ্চি বা তুই যে কুচি বা যাই কিছু রেখেছিস, জিনিস পাত্র যা কিছু রেখেছিস, সেটার ওজন কি হচ্ছে আস্তে আস্তে বাড়াতে হবে। বোঝা গেল? তাহলে 1 কেজি থেকে তুই 1 কেজির থেকে বেশি জিনিস মাপতে পারবি, 2 কেজি 3 কেজি মাপতে পারবি। আচ্ছা এর জন্য হচ্ছে এটা একটা, এই জন্য দেখেছিস কি, ধর একটা ঘরের দরজা আছে, আমি জানি না তোরা দেখেছিস কিনা, মানে দেখেছিস তো অবশ্যই, কিন্তু মানে লক্ষ্য করেছিস তুমি জানি না। দরজা যখন খোলে, ধর এটা এইখানে আটকানো আছে, এই দিকটা খোলে ধর, দরজা যখন খোলে দেখবি এই ধারে ধারে হাত লাগিয়ে খোলে, মানে ধারের দিকে হাত লাগিয়ে খোলে। কখনো দেখেছিস কাউকে দরজা এই ধারে হাত লাগিয়ে খুলছে? মানে দরজার যে এন্ড যেটা শেষ দিক যেটা, না না, শেষ দিকটা দেখিস ওই ঠেলে, দেখবি ঠেলে। কেউ দেখিস এই সামনের দিকটা ঠেলে, মানে যেখানে আটকে থাকে সেখানে ঠেলে দেখেছিস কেউ? কখনো লক্ষ্য করেছিস ঠেলে? নিজে একবার ঠেলে দেখবি না ঠেলতে না, পারিস কিনা। ঠেলতে পারবি না। ঠেলতে পারলেও কি খুব তোকে মানে জোরে একটা বল দিতে হবে, খুব জোরে বল দিতে হবে, তাহলে তুই ঠেলতে পারবি। আর ধারে দেখবি অল্প ঠেলে দিয়েছিস দরজা খুলে গেছে। আর যেখানে লেগে আছে তার সেখানে দেখবি অনেকটা বল প্রয়োগ করতে হচ্ছে, তারপরে গিয়ে সরছে। আস্তে আস্তে যত তুই দরজার ধারে দিকটা যাবি তত দেখবি কম বল প্রয়োগ করতে হচ্ছে। এখানেও একই রকমের জিনিস। সবার ক্লিয়ার? তাহলে এইগুলো হচ্ছে পরীক্ষায় তোদের আসবে না, তোরা ঘরে হ্যান্ড অন এক্সপেরিমেন্ট যেগুলো হয় বলে করতে পারিস, মজা পাবি দেখে। মানে দেখছিস যে আচ্ছা সত্যি সত্যি তো 1 কেজি থেকে আমি 500 গ্রাম মেজার করতে পারছি, 250 মেজার করতে পারছি, একটা বাটখারা দিয়ে মেজার করতে পারবি তুই। 2 কেজি মেজার করতে পারছিস, 3 কেজি মেজার করতে পারছিস, নিজের দেখে মজা লাগবে। এই আর কি। তারপর যেটা বললাম আগেরটা যেটা বললাম যে যে কোনো একটা কঠিন পদার্থ তুই আয়তন মেজার করতে পারবি, এইগুলো এগুলো পরীক্ষায় আসবে না, আর আসলেও তুই পেরে যাবি তখন। ঠিক আছে? আচ্ছা এখান থেকে কোশ্চেন খুব একটা বেশি আসে না। কোশ্চেন যেটা আসে সেটা আমি বললাম, এইগুলো থেকে একটা শর্ট কোশ্চেন আসে, ভালো করে প্র্যাকটিস করবি। আচ্ছা আমি তোদেরকে অপশন দিয়ে দিই, তাহলে পরের দিন করে আনবি তোদের, মানে কি বলে না হোমওয়ার্ক। দিন। হ্যাঁ স্যার দিন। কোশ্চেন 1 হচ্ছে কি, 1 মাইক্রোমিটার সমান কত সেন্টিমিটার? ঠিক আছে? স্যার এটা কি লিখছেন এক এক করে? 1 মাইক্রোমিটার, মাইক্রোমিটার তোকে বেশিরভাগ সময় এরকমই দেবে, হ্যাঁ মাইক্রোমিটার, এটাকে বলে মাইক্রোমিটার। সেমিকে তো এরকমও লেখে সেমি, যেটা ইচ্ছা, বা বাংলা এরকম সেমি। 1 মাইক্রোমিটার সমান কত সেন্টিমিটার? ঠিক আছে? 2 নম্বর, 100 ন্যানোমিটার সমান কত মাইক্রোমিটার? 3 নম্বর, 10 ফেমটোমিটার বা ফার্মি সমান কত মিটার? এইগুলো তোদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে?
পরের দিন যখন ক্লাস নেব তখন এগুলো দেখবো। এই তিনটে তোরা করে রাখবি, ঠিক আছে? জিনিসটা থাকে তোদের বিভিন্ন যে রাশিগুলো হয় সেই রাশিগুলোর কি মাত্রীয় সংকেত আর একক। একক তো আমি বলেছি আগে কিছু কিছু অবশ্যই, এখান থেকে শর্ট কোশ্চেন পড়ে বিভিন্ন তোদের রাশি বলে দেবে। ধর ক্ষেত্রফল, এত সহজ হয়তো দেবে না। ক্ষেত্রফলের একক কি? মিটার স্কোয়ার। ক্ষেত্রফলকে লেখা হয় কি দিয়ে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সেখান থেকে আসছে মিটার স্কোয়ার। আসলে একক তোরা বার করতে জানিস তো? ক্ষেত্রফলকে লেখা হয় কি দিয়ে? ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? এবারে দৈর্ঘ্যের একক কি? মিটার। প্রস্থের একক কি? মিটার। তাহলে মিটার ইন্টু মিটার হলো কি? মিটার স্কোয়ার। এটাকে আমি লিখেছি মিটার স্কোয়ার। এবারে এটা হচ্ছে একক, এটা হচ্ছে একক। দুটো একক হয়, একটা হচ্ছে এসআই, একটা হচ্ছে সিজিএস একক। আমি আগেও বলেছি। আচ্ছা, আমি বলিনি কি মাত্রীয় সংকেতটা বলিনি। কোন জিনিসকে মাত্রা দ্বারা লেখা যেটা হয় সেটাকে বলে মাত্রীয় সংকেত। এবারে সেই মাত্রীয় যে সংকেত লেখা হয় তার কিছু মানে ফান্ডামেন্টাল কিছু জিনিস আছে, এম এল টি, যেগুলো আমি বলছি অলরেডি। 1 নম্বর হচ্ছে ভর। ভরকে লেখা হয় কি দিয়ে? ভরের মাত্রীয় সংকেত কি? এম। সবসময় কি করা হয়? মাত্রীয় সংকেত সবসময় থার্ড ব্র্যাকেটে লেখা হয়, এম। 2 নম্বর কি? দৈর্ঘ্য বল, প্রস্থ বল, মানে যাই হোক দৈর্ঘ্য প্রস্থ একই জিনিস, বা উচ্চতা, যেটাকে লেখা হয় কি দিয়ে? এল। এম এল। আর একটা হচ্ছে কি? সময়। সময়কে লেখা হয় কি? টি। এই তিনটা হচ্ছে খুব ফান্ডামেন্টাল, আরো আছে এই তিনটা মেনলি, এম এল টি, ভর, দৈর্ঘ্য, সময়। বেশিরভাগ জিনিসকে কি হয়? এম এল টি এই জিনিসগুলো দ্বারা লেখা হয়। এবারে ক্ষেত্রফলে আয়। ক্ষেত্রফলের একক হলো মিটার স্কোয়ার, একক হয়ে গেল। আমি মাত্রীয় সংকেত চাইছি। ক্ষেত্রফলকে লেখা হয় কি দিয়ে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্যের মাত্রীয় সংকেত কি? এল। আর প্রস্থের মাত্রীয় সংকেত কি? এল। তা দুটো এল হলে কি হবে? এল স্কোয়ার। তাহলে ক্ষেত্রফলের মাত্রীয় সংকেত কি হলো? এল স্কোয়ার। একইভাবে তুই যদি আয়তন বের করতে চাস, আমি তো সব এখানে দেখাতে পারবো না, কিছু কিছু দেখিয়ে দেবো, বাকি যেগুলো থাকবে তোকে বই দেখে করতে হবে বা ঘরে পড়তে হবে। ধর আয়তন, আয়তনকে কি লেখা হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্যের মাত্রা সংকেত কি? এল। প্রস্থের মাত্রা সংকেত কি? এল। উচ্চতার মাত্রা সংকেত কি? এল। তাহলে কটা এল হলো? 3টা। তাহলে কি হবে? এল কিউব। 3টা এল বলে কি হলো? এল কিউব। বোঝা গেল? আচ্ছা, এবার একটা জিনিসে বেগ। বেগ মানে কি? বেগকে কি লেখা হয়? বেগ মানে সরণ বাই সময়, তাই তো? সরণ বাই সময়। সরণ মানে কি? অ্যাকচুয়ালি দৈর্ঘ্য, তাই না? সরণ মানে কি? অ্যাকচুয়ালি দৈর্ঘ্য, মানে কতটা যাচ্ছে দৈর্ঘ্য। তুই মাপছিস কি দৈর্ঘ্য দিয়ে? দৈর্ঘ্য, এটা অ্যাকচুয়ালি দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে লেখা হয় কি দিয়ে? এল। সময়কে লিখিস কি দিয়ে? আমি লেখা আছে না, টি। তাহলে কি হলো? এল টি মাথায় কিছু নেই, মানে 1 আছে, এটা তো ধরে নিতে হবে। এবার যখনই এটা ওপরে গেছে তাহলে 1টা কি হয়ে যাবে? -1। এটা আমি আগে বলেছি। 1টা যখনই ওপরে যাবে -1। তাহলে কি হলো? এল টি টু দি পাওয়ার -1। তাহলে এইরকম ভাবে তোকে মাত্রীয় সংকেত বের করতে হবে। ধর আরেকটা আমি করে দিচ্ছি দেখানোর জন্য, আরেকটা করে দিচ্ছি আমি। ত্বরণ। ত্বরণকে কি লেখা হয়? বেগ বাই সময়। বেগের মাত্রা অলরেডি আমরা পেয়েছি কি? এল টি টু দি পাওয়ার -1। সময়ের মাত্রা কি? টি। তাহলে কি হলো? এল টি টু দি পাওয়ার -1 ছিল, এই টিটা নিচে ছিল, টির মাথায় 1, ওপরে যখন গেছে কি হলো? টি টু দি পাওয়ার আবার একটা -1। তাহলে কি হলো? টি টু দি পাওয়ার -1 দুবার, তাই না? তাহলে যদি দুবার থাকে, কি একটু আগে বলেছি কি হয় তখন? এল টি টু দি পাওয়ার
পাওয়ারে পাওয়ারে কি হয় যোগ, -1 -1। যেহেতু এই দুটোই টি, এর সঙ্গে কিন্তু হবে না কারণ এটা এল আছে, দুটো একই থাকতে হবে, আমি বারবার বলেছি একই থাকতে হবে। সেই জন্য টির মাথায় কি হলো -1 দুটো যোগ হয়ে গেছে, তাহলে টোটাল জিনিসটা কি হলো -1 কত -2, l to the power -2। মাত্রা বেরিয়ে গেল, মাত্রা সংকেত। এরকম ভাবে কি হচ্ছে তোদের আরো বিভিন্ন জিনিস আছে, তোদের পরীক্ষায় সব থেকে বেশি যেটা থাকে সেটা আমি করে দিচ্ছি, যেটা হচ্ছে বেশিটা থাকে কি বল বা চাপ। বলকে অনেক সময় ফোর্স দিয়ে লেখা হয়, এফ ফোর্স। বলকে লেখা হয় কি মা, এম ইন্টু এ, ভর ইন্টু ত্বরণ, ভর। এটা সব থেকে বেশি থাকে পরীক্ষা, হ্যাঁ এটা আর পরেরটা। আচ্ছা ভরের মাত্রা সংকেত কি দেখ, আমি আগের পেজে লিখে দিয়েছি, ভরের মাত্রা সংকেত কি এম, তাহলে কি হলো এম। আর ত্বরণের দেখ এক্ষুনি দেখালাম, দেখ কি এল টি টু দি পাওয়ার -2, তাহলে কি হলো এম এল টি টু দি পাওয়ার -2। খুব ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ পরীক্ষায় প্রচুর আসে। আচ্ছা আর একটা কি চাপ, চাপকে অনেক সময় কি লেখা হয় পি দিয়ে, প্রেসার। চাপকে কি লেখা হয় বল বাই ক্ষেত্রফল। বল কি পেলাম, বলের মাত্রা কি এক্ষুনি পেলাম, দেখ এম এল টি টু দি পাওয়ার -2। আর ক্ষেত্রফল দেখ প্রথমেই বের করেছি, ক্ষেত্রফল দেখ এই যে প্রথমে এল স্কোয়ার, তাহলে নিচে এল স্কোয়ার বসিয়ে দে। এল স্কোয়ার যখন ওপরে আসবে কি হবে +2 আছে, সেটা কি হবে -2, এম এল টি টু দি পাওয়ার -2, এল টি টু দি পাওয়ার -2। তাহলে এখানেও এল আছে, এখানেও এল আছে, তাহলে কি হবে এল দুটো যোগ হয়ে যাবে উপরের পাওয়ার গুলো, এম এল, এখানে কিছু নেই মানে 1 আছে ধরে নিতে হবে 1, এখানে কত আছে -2, তাহলে 1 -2 টি টু দি পাওয়ার -2। তাহলে কি হলো এম, এখানে যোগ করলে কত হবে 1 আর -2 করলে -1, এল টি টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এই দুটো ভালো করে রাখবি, এইটা এইটা। আচ্ছা তোদের মোটামুটি ফার্স্ট চ্যাপ্টার শেষ, পরিমাপ আর একক শেষ। তোদের যে কোশ্চেন গুলো বললাম আগের দিন সেই কোশ্চেন গুলো করবি, আর আজকের দিনে যেগুলো বললাম, আচ্ছা আমি লিখে দিচ্ছি না হলে, আচ্ছা এটা লিখে নিয়েছিস বল চাপ এদের একক আর মাত্রা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা লেখা হয়নি ওটা এখন। লিখে নে, তারপর আমি 1-2 মিনিটের কোশ্চেন গুলো বলে দেবো কি কি দরকার বাস। এক নম্বর কোশ্চেন হচ্ছে কোশ্চেন নম্বর 1, কি হচ্ছে বিভিন্ন একক থেকে অন্য এককে কিভাবে লিখতে হয়। একটি একক থেকে অন্য এককে প্রকাশ। যেমন আমি উদাহরণ অলরেডি আমি হোমওয়ার্ক দিয়েছি, ঠিক আছে অলরেডি আমি হোমওয়ার্ক দিয়েছি, এরকম টাইপের কোশ্চেন। আমি তো বলতে পারবো না যে কি কোশ্চেন দেবে, এরকম টাইপের কোশ্চেন যেগুলো হোমওয়ার্ক আছে ওই টাইপের কোশ্চেন গুলো আমি হোমওয়ার্ক লিখে দিচ্ছি, হোমওয়ার্ক এই টাইপের কোশ্চেন, একটি একক থেকে অন্য এককে প্রকাশ। 2 নম্বর কোশ্চেন কি, কোনো একটা রাশির একক এবং মাত্রিয় সংকেত, রাশির একক ও মাত্রিয় সংকেত, যার মধ্যে আমি দুটো বেশি ইম্পর্টেন্ট বলেছি, একক ও মাত্রিয় সংকেত, ঠিক আছে। যার মধ্যে মেন দুটো বলেছি, 1 নম্বর হচ্ছে বল আর 2 নম্বর কি চাপ, এই দুটো হচ্ছে মেন, মানে মেন থাকবে যেটা, ঠিক আছে। এই দুটোই তোদের আজকের মেনলি কোশ্চেন। এবার তোরা যদি একটু পড়ে কোশ্চেন পড়ে তাহলে এখান থেকে করতে পারিস, যে কোনো একটা বস্তুর, কঠিন বস্তুর আয়তন মাপবো কিভাবে করতে পারিস, এটা আমি অলরেডি বলেছি। কোনো একটা কঠিন বস্তুর
স্যার আপনার আওয়াজ প্রচুর ব্রেক হচ্ছে স্যার, বুঝতেই পারছি না আপনি কি বলছেন, আওয়াজ আসছে না। আচ্ছা এটাই লাস্ট। লেখা দেখতে পাচ্ছিস? একটা কঠিন বস্তুর আয়তন কিভাবে পরিমাপ করব? এই 3টা কোশ্চেন। আচ্ছা আর একটা কোশ্চেন, কোশ্চেন নম্বর 5। তুলা যন্ত্রে বাটখারার অনুপাত, তুলা যন্ত্রে বাটখারাগুলির অনুপাত 1:2:2:5 রাখা হয় কেন? কোশ্চেন নম্বর 5, ভালো তুলা যন্ত্র হওয়ার গুণাবলী কি কি? গুণাবলী কি কি? এই 5টা কোশ্চেন, টোটাল এই 5টা কোশ্চেন। ঠিক আছে, লেখা হয়ে গেছে? লিখে নে, 5টা কোশ্চেন লিখে নে। না স্যার দাঁড়া লেখা হয় স্যার, না। আমি করবো। তাহলে কি হচ্ছে, আজকে এতটা হয়ে গেছে, প্রথম চ্যাপ্টার শেষ। এইগুলো তোরা ভালো করে পড়, এখান থেকে মেনলি শর্ট কোশ্চেন আসে। আমি যে কোশ্চেন গুলো লিখিয়ে দিয়েছি সেইগুলো করতে পারিস। আর আমি আরেকটা জিনিস যেটা করবো, আমি আজকে ভাবলাম যেটা কি করব, তোদের আমি দেখেছিস কিনা জানি না, আমি হচ্ছে কি প্রতিদিন একটা করে কোশ্চেন আপলোড করে দেবো, ঠিক আছে? শর্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন যার 4টা করে অপশন থাকবে। তোদের যার সময় হবে, যখন সময় হবে, তোরা অ্যান্সার লিখতে পারিস। আমি একটা করে কোশ্চেন আমি আজকে দেখলাম, খুব ভালো লাগলো, সেই জন্য আমি ভাবলাম যে একটা করে কোশ্চেন প্রতিদিন আমি আপলোড করবো। প্রতিদিন একটা করে শর্ট কোশ্চেন, যার 4টা করে মানে অ্যান্সার থাকবে, তোকে সঠিক অ্যান্সারটা বাছতে হবে। আর আজকে চ্যাপ্টার শেষ, নেক্সট দিন নতুন চ্যাপ্টার শুরু হবে, চ্যাপ্টার 1 শেষ। তোরা ভালো করে পড়। তাহলে আজকে এতটা থাক, নেক্সট তাহলে নতুন চ্যাপ্টার শুরু হবে, দেন একটা পরীক্ষা নেবো তোদের, আচ্ছা। বাস।